উল্টো হাতে নিজের চোখের পানি মুছল, আকাশের দিকে তাকিয়ে আনমনে আওড়ালো। রুদ্র, আমাকে ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়েছে তো তোর? কেন আমাকে ভালোবাসলি না? বিশ্বাস কর, তুই আমাকে ভালোবাসলে আমার জীবনটা অন্যরকম হতো। তোর জীবনে আমার এক পয়সাও মূল্য না থাকলো, আমার জীবনে যে তুই সব কিছু ছিলি। রুদ্র, আমার প্রিয় বন্ধু, চলার পথের সাথী, সহচর, ছোটবেলার খেলার সঙ্গী। আমি যে আমার হৃদয়, আমার ভালোবাসা তোর নামে উৎসর্গ করেছি, যা কখনোই আমার পক্ষে ফিরিয়ে নেওয়া সম্ভব না। তুই যাই কর, আমি যে তোকে ঘৃণা করতে পারি না রুদ্র। তোকে ভালোবেসে আমার জীবন শেষ হয়ে যাক, তারপরও তোর প্রতি আমার ঘৃণা না আসুক। মায়া কক্ষে ফিরে এলো, বিছানার সামনে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসলো। কালকে এক্সাম আছে, তাই আর আজকে রাতে ঘুম হবে না। রাতের ঘুমও মায়ের সাথে বেইমানি করছে। এই 25টা দিনে ও প্রতি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, নয়তো হাজার চেষ্টা করে ঘুম আসে না। হয় পুরো রাত জেগে থেকে পড়েছে, নয়তো ঘুমানোর জন্য মেডিসিন নিয়েছে। শুধুমাত্র এক্সামের আগের রাতেই মেডিসিন স্কিপ করে, কারণ মেডিসিন নিলে সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙা সম্ভব হয়ে ওঠে না। বসে থেকেই মায়ের হঠাৎ মনে পড়ল রুদ্রকে সবসময় নিশাচর বলে ডাকতো, কারণ ও পুরো রাত জেগে থাকতো আর পুরো দিন ঘুমাতো। এটা নিয়ে অনেক বকাও খেয়েছিল রুদ্রর কাছে। মায়ে হেসে দিল। আজ পুরনো কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে। রুদ্র সবসময় আগলে রাখতো ওকে, একটু বেশি কেয়ার করতো ওর। সবসময় মায়ের সব ভালো লাগা খারাপ লাগার খেয়াল রাখতো। আচ্ছা, তখন তো ওদের মধ্যে বন্ধুত্ব ছাড়া কিচ্ছু ছিল না। তখনও রুদ্রকে মায়া বিয়ে করেনি, ভালোবাসার কথা জানায়নি। তারপরেও তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। রুদ্র একদিনও ওকে মেসেজ না দিয়ে থাকতে পারতো না। তাহলে আজ কি হলো? কেন রুদ্র এতটা পাল্টে গেল? কেন এত বছরের বন্ধুত্বের উপরও ওই একটা ভুলকেই বড় করে দেখলো? কেন? কেন? মায়া জোরে শ্বাস ফেল। এসব ভাবলেই বুকের মধ্যে ব্যথাটা আবার শুরু হয়। আফসোসে ভরে যায় প্রতিটা শ্বাস প্রশ্বাস। মায়া বিছানার ওপর থেকে ডায়েরিটা নিল, টেবিল থেকে কলম নিয়ে মেঝেতে বসলো। ডায়েরিটা বিছানার উপর একের পর এক কলমের আঁচড়ে লিখল রুদ্রকে নিয়ে হাজার হাজার কথা, অভিমান, অভিযোগ। বাড়িতে আসার পর থেকেই এই ডায়েরি লেখার অভ্যাস তৈরি হয়েছে। মায়ের মন খারাপ থাকলেই এখন ডায়েরি লেখে। নিজের অব্যক্ত কথাগুলো ডায়েরিকে বলেই স্বাচ্ছন্দ্য বোধ করে। লেখা শেষে মায়া ডায়েরি বন্ধ করে বিছানার একপাশে রাখলো। ফোন নিয়ে দেখলো এখনো মধ্যরাত। আজান দিতে এখনো ঘন্টা 1.5 ঘন্টার মতো দেরি আছে। কিন্তু এই সময়টুকু মায়া কি করবে খুঁজে পেল না। ও বাড়িতে থাকতে যতক্ষণ ওর ঘুম আসতো না ততক্ষণ রুদ্রকেও ঘুমোতে দিত না। ঘুম না আসা পর্যন্ত বিরক্ত করতো, এক প্রকার জ্বালিয়ে মারতো ওকে। তারপর ওর বুকে মাথা রেখে ঘুমাতো। এটা একটা অভ্যাস হয়ে গেছে যেন। ওর হার্টবিটের আওয়াজ না শুনলেই ঘুমই আসে না। মায়া উঠে দাঁড়ালো, অজু করে পরিপূর্ণ পাক হয়ে আসলো। নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালো। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলো যাতে আল্লাহ ওর মা বাবা মামনি বাবাইকে ভালো রাখে। ওরা থাকলেও যাতে ওর মা বাবা ভালো থাকতে পারে। নিজের প্রত্যেক প্রিয় মানুষের জন্য, ওর বন্ধুদের জন্য নাম ধরে ধরে দোয়া করলো। সবশেষে রুদ্রের জন্য দোয়া করলো যাতে আল্লাহ ওর সব মনের ইচ্ছা পূরণ করে দেয়। ওর সব মন খারাপের জিনিস যেন ওর থেকে সরিয়ে দেয়। ও যেহেতু মায়ের সাথে থাকতে চাচ্ছে না, তাহলে আল্লাহ যেন ওর মনস্কামনা পূর্ণ করে দেয়। যার সাথে সুখে থাকতে চাই তাকে যেন ওর জীবনে ফিরিয়ে দেয়। যদিও ভালোবেসে ভালো রাখতেই না পেরে, তাহলে কিসের ভালোবাসলো? অনেক তো করলো চেষ্টা, কতই তো নিজের আত্মসম্মান বিসর্জন দিল ওর কাছে একটু থাকার জন্য। কিন্তু রুদ্র তো ওর সাথে ভালো নেই। যার সাথে ভালো থাকবে তার কাছেই না হয় ছেড়ে দিবে, কিন্তু মেনে নিতে কি পারবে? সে শক্তি তো মায়ের নেই। মায়ের হিচকি তুলে কাঁদছে। সহ্য হচ্ছে না যে এই যন্ত্রণা। রুদ্রকে অন্য কারোর সাথে দেখার আগে ওর মৃত্যু হোক, ও পারবে না এই ব্যথা সইতে। এক্সাম হলে বসে আছে মায়া। হলে বিশৃঙ্খল অবস্থা, সবাই মনে সুখে গল্প করছে। মায়া খুঁজে পায় না এত সুখেরা পায় থেকে।
যেখানে অসুখে অসুখে ওর মনটা ভরে যাচ্ছে, মরে যাচ্ছে, সেখানে এদের সুখের যেন শেষই নেই। সবার মুখে যেন খই ফুটছে। মায়া বিরক্তিতে মুখ থেকে চবর্গীয় শব্দ বের করলো। আসলে আমাদের জীবনে আমাদের মা বাবার পরে আমাদের সবচেয়ে কাছে থাকে আমাদের বন্ধুরা, যাদের সাথে থাকলে আমাদের মনটা ভালো হতে বাধ্য। সব মন খারাপই এরা জাদু করে উড়িয়ে দিতে পারে। ওরা এক একজন জাদুকর। মায়া পদে পদে বুঝতে পারছে ওর বন্ধুদের শূন্যতা। ওর সাথে ওর একটা বন্ধুর সিট পড়েনি হলে। কতদিন ধরে ওদের সাথে সামনাসামনি দেখা হয়নি। মূলত ও নিজেই পালিয়ে পালিয়ে বেরিয়েছে। ওরা থাকলে হাজারটা প্রশ্ন করে, তবে অনেক কিছুই কানে আসে মাঝে মধ্যে। রাহুল নাকি কথা বলছে না রুদ্রর সাথে। ওর ব্যাপারটা নিয়ে ঝগড়া লেগেছে দুজনের মধ্যে। মায়ের খারাপ লাগে শুধু শুধু ওর জন্য দুজনের মধ্যে কথা হয় না। আবার সাহিলা রিয়ানাও মধ্যেও কিছু একটা হয়েছে। কি যে হচ্ছে এসব মায়ের বুঝে আসে না। কখন যে সব সমস্যার সমাধান হবে, কবে ওদের সবার বন্ধুত্ব আগের মতো হবে। ওরা সব ভাবনার মাঝেই ইনভিজিলেটর কক্ষে ঢুকলো। ন্যানো সেকেন্ডের মধ্যে সবাই চুপ হয়ে গেল। শিক্ষার্থীরা সবাই শান্ত হয়ে বসলো। একে একে সবাইকে পেপার দেওয়া হলো। এই এক্সামে বেশি করে গার্ড পড়ছে। ঘাড় ফেরানো পর্যন্ত দায়ী হয়ে যাচ্ছে। লেখার মাঝখানে মায়ের চিন্তা হয়, ওই বলদগুলো টুকলি করতে পারছে কিনা কে জানে। টুকলি করা ছাড়া তো একটা এক্সামও দেয়নি ছেলেগুলো। লিখতে লিখতে মায়ের আঙুল ব্যথা হয়ে গেছে। দুহাতে তালুতে কলমের গালির অসংখ্য দাগ পড়েছে। ত্রস্ত হাতে পেপার জমা দিয়ে দ্রুত পায়ে বের হলো মায়া। তাড়াতাড়ি বের হতে হবে এখান থেকে, নয়তো বন্ধুদের কারো না কারোর সামনে পড়বে। মায়া বারান্দায় দাঁড়ালো। তখনই আকাশ ছাপিয়ে বৃষ্টি নামলো। মায়া বিরক্তিতে কপাল চাপড়ালো। এই এখনই বৃষ্টি নামতে হলো। মায়া নিচতলায় নামলো। ক্যাম্পাসের সব রেলিংয়ের কাছে শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে। মনের আনন্দে হাত দিয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে সবাই। মায়া এদিক ওদিক তাকালো। অনেকেই ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এই প্রথমবার ছাতা না আনার জন্য আফসোস হলো মায়ের। মা কতবার করে বলেছিল সঙ্গে ছাতা আনতে। সবার আনন্দ একেবারে চোখে পড়ার মতো। কেউ এই বৃষ্টিতে বিরক্ত না। মায়ের পাংশটে মুখে দাঁড়িয়েছিল। একটা জায়গায় মায়ের চোখ আটকে গেল ওর। দুজন মানবী পাশের হলের রেলিংয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা হয়তো ছাতা আনেনি, তাই ছেলেটা তার না ছাতাটা মেয়েটিকে দিয়ে দিল। পরক্ষণে মেয়েটা হয়তো কিছু একটা অনুরোধ করে বলল। ছেলেটা নিজের ছাতা ধরে খুবই সাবধানতার সহিত মেয়েটাকে পার্কিং লট পর্যন্ত দিয়ে এলো। নিজ হাতে গাড়ি দরজা খুলে মেয়েটাকে গাড়ির ভেতর বসালো। গাড়ির জানালায় দাঁড়িয়ে ড্রাইভারকে কিছু একটা বলল। হয়তো গাড়ি সাবধানে চালাতে বলছে। এই বৃষ্টির দিনে ভালোবাসাময় এই দৃশ্যটা হয়তো অনেকের কাছে সুন্দর মনে হবে, কিন্তু মায়ের কাছে একটু ভালো লাগলো না, উল্টো অসুন্দর তিক্ত লাগলো। বুকের মধ্যে যেন এক পাহাড় সমান ওজনের ভার। মায়ের হাঁসফাঁস লাগলো। দাঁড়িয়ে থাকতে পারলো না ওখানে আর। বৃষ্টি মাথায় নিয়ে এক দৌড়ে নিজের গাড়ি পর্যন্ত এসে থামলো। ড্রাইভার কিছু একটা বলছে, কিন্তু মায়ের সেসব মাথায় ঢুকছে না। মানসপটে কিছুক্ষণ আগে সেই দৃশ্য। মায়ের কাক ভেজা অবস্থা। গাড়ির ভিতর এসি থাকায় কনকনে ঠান্ডা অনুভূত হওয়ার কথা, কিন্তু মায়ের কোনো অনুভূতি হচ্ছে না। রুদ্র তাহলে ভালোই আছে আরশির সাথে। ও না থাকলেও রুদ্রের কোনোদিন কিচ্ছু যায় আসবে না। ও বাড়ি থেকে চলে আসাই রুদ্রের সুবিধাই হয়েছে বরং। মায়া কাউকে না দেখালেও মনে মনে ভাবছিল রুদ্রের হয়তো একটু হলেও মনে পড়ছে ওকে। যেখানে ওর পুরোটা দিনরাত কাটে রুদ্রের কথা ভেবে, সেখানে রুদ্রর মনে একটু হলেও উকি দেয় ও। কিন্তু না, মায়া ভুল ভেবেছে। মায়াকে ছাড়া ও আরও বেশি ভালো আছে। আর সেই সাথে সুন্দর সময় কাটানোর মাঝে রুদ্রর মায়ের কথা মনে করার কোনো সুযোগই নেই। বিছানার উপর বসে একটু পরপর হাজিয়ে দিচ্ছে মায়া, আর টিস্যু দিয়ে নাক মুছছে। একটু আগে মাহিরা খান বকে গেছে ওকে। ছাতা নেয়নি ঠিক আছে, কিন্তু ভিজে আসতে গেল কেন? ওকে জানে না বৃষ্টির পানি সহ্য হয় না ওর। সে যে দুপুরে ভার্সিটি থেকে এসে ঘুম দিয়েছে, উঠেছে একেবারে মাগরিবের পর, আর সেই থেকে শুরু হয়েছে ওর হাঁচি দেওয়া। মাহিরা খান ট্রেতে করে খাবার নিয়ে কক্ষের ভেতরে ঢুকলেন। মেয়েকে বকতে বকতে খাবার আর মেডিসিন খাইয়ে দিলেন। একজন সার্ভেন্ট এসে ট্রেটা নিয়ে গেল। মাহিরা খান মেয়ের চুলে হাত বোলালেন। চুলে জট বেঁধে গেছে, একেবারে মাথার তালু থেকে জট বাঁধা। মাহিরা খান মায়াকে প্রশ্ন করলেন,
চুল কখন আঁচিয়েছো? মনে আছে তোমার কিভাবে জট বেঁধে গেছে দেখেছো? মায়া ঠোঁট উল্টে বসলো। মাহিরা খান তেল আর চিরুনি নিয়ে যত্ন করে মাথার চুল বাঁধতে বসলো। চুলে হাত দিয়ে প্রশ্ন করলো, কেন যে চুলগুলো কাটতে গেলে তোমার মাথায় মাঝে মাঝে কি যে উদয় হয় আমি বুঝতে পারি না। এত সুন্দর চুলগুলো কেটে ফেললে, তোমার চুলের জন্য এত খাটাখাটুনি করে লাভ কি হলো আমার? সেটাই তো, কেটে ছেটে ছোট করে ফেললে। মায়া চুপচাপ বসে থাকলো। এখন উত্তর দিতে গেলে ক্যাচার বাজবে। মায়ের মিথ্যে ধরে ফেলা মাহিরা খানের বাঁ হাতের কাজ, তাই আর কিছু বলল না। মাহিরা খান মায়ের চুলে ছুটি করে দিলেন। চুল বাঁধা শেষে মায়েকে উদ্দেশ্য করে বললেন, দেখেছো এখন কত ভালো লাগছে? চুলগুলো বেঁধে রাখতে সমস্যা কোথায় সেটাই বুঝি না। মায়ের নিজের মায়ের কোলে মাথা রাখলো। মাহিরা খান মায়ের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে তোমার? সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো কেন? রুম থেকেও বের হও না। মায়ের নিষ্প্রভ কণ্ঠে বলল, কই মন খারাপ করে থাকি, আসলে এক্সামের একটু টেনশন তো, এর চেয়ে বেশি কিছু না। আর তুমি তো জানো আম্মু, আমি এক্সামের সময় রুম থেকে তেমন একটা বেরো হই না। আমাকে দেখাচ্ছ তুমি? এক্সাম মনে হয় এর আগে দাও নাই তুমি? কই কোনোদিনও তো এক ফোঁটাও চিন্তা করতে দেখলাম না তোমাকে। খুব চিল মোডে এক্সাম দাও সব সময়। সত্যি করে বলো কি হয়েছে? মাহিরা খান গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন। মায়ের জোরপূর্বক হেসে বলল, আরে কি হবে, সত্যি করে বলছি, কিচ্ছু হয়নি। ও তাই নাকি? আচ্ছা তাহলে এই 25টা দিন রুদ্র একবারও তোমাকে ফোন দিল না কেন? তুমিও তো একবারও কল করনি ওকে। তুমি তো ওর সাথে কথা বলা ছাড়া একদিনও থাকতে পারো না। এতদিন কি করে থাকলে? মায়ের চুপ হয়ে গেল। ছটপট মস্তিষ্ক কোনো বাহানা বানাতে পারল না। মায়েকে চুপ থাকতে দেখে মাহিরা খান বললেন, কি হলো, কথা বানাতে পারছো না? গতবার যখন বাড়িতে এসেছিলে, রুদ্র সেই দিন মধ্যরাতে চলে এসেছিল তোমাকে নিতে, কিন্তু আজ এতটা দিন হয়ে গেল তোমাকে দেখতে পর্যন্ত এলো না। আমি তো বলছি আম্মু, আমার এখানে পড়তে বেশি সুবিধা হয়। অন্য এক্সামগুলো ওই বাড়িতে থেকে দিল, এটা ফাইনাল এক্সাম। এই এক্সামের উপর আমার পুরো লাইফটা ডিপেন্ড করে আছে, তাই হেলায় ফেলায় এই এক্সাম দেওয়া যাবে না। আর রুদ্রের নিজেরও পড়া আছে, এক্সামের পাশাপাশি ওকে অফিসও পর্যন্ত সামলাতে হয়, তাই হয়তো সময় পাচ্ছে না আমার সাথে দেখা করতে আসার জন্য। মাহিরা খান মায়ের এত যুক্তি আমলে নিলেন না। মায়ের মুখ দেখে তিনি অনুভব করতে পারেন কিছু একটা হয়েছে রুদ্রের সাথে। যদিও এতদিন চুপ থেকেছেন, ঝামেলা হলে সব কিছু ঠিক করে নিবে দুজন মিলেই ভেবে, কিন্তু কিছুই তো ঠিক হচ্ছে না। কিছু বলছেও না মায়া, উল্টো লুকাচ্ছে তার থেকে। সারাটা দিন মনটা খারাপ করে বসে থাকে। ওনার চঞ্চল মেয়েটা কেমন শান্তশিষ্ট হয়ে গেছে। আগে পুরো বাড়ি দাপিয়ে বেড়াতো মেয়েটা, আর এখন আছে নাকি নেই সেটাও অনুভব করা যায় না। সারাক্ষণ দৌড় দিয়ে কক্ষের মধ্যে বসে থাকে। মাহিরা খান নরম কণ্ঠে মায়াকে বললেন, রুদ্রর সাথে কি কিছু হয়েছে? মাকে বলো। আমাকে না বললে কাকে বলবা? বিয়েটা কি এখনো মেনে নিতে পারেনি ও? মায়ার একটু শক্ত করে জড়িয়ে ধরল নিজের মাকে, কিন্তু মুখ ফুটে একটা উত্তরও দিল না। রুদ্রের নাম মুখে নিলেই বুকের মধ্যে এক পাহাড় সমান যন্ত্রণা ভর করে। কষ্ট হয় খুব খুব বিশ্রীভাবে চুপে বুকের ভেতর। মাহিরা খান অধৈর্য হয়ে আবার প্রশ্ন করলেন, বলো মায়া, চুপ থেকো না। রুদ্র কি এখনো মেনে নিতে পারেনি তোমাকে? ওকে তোমার সাথে থাকতে চায় না? মায়া, জোর করে আর যাই হোক না কেন সংসার হয় না। ছেলেটার সাথে আমরা সবাই মিলে অন্যায় করেছি। বড়রা সবাই মিলে নিজেদের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিয়েছে। নিজেরাই ভেবে নিয়েছি হয়তো একদিন সবকিছু মেনে নিতে পারবে ও। বিয়ের প্রায় 1 বছর পেরিয়ে যাচ্ছে মায়া। এখনো যদি ও বিয়েটা মানতে না পারে তাহলে কোনোদিন মানতে পারবে না। বুঝতে পারছো তুমি আমার কথা? বলো আমাকে সব। মায়া উত্তর দিল না। চোখ দিয়ে কান্নারে উপচে আসছে ওর। মায়ের কোলে মুখ লুকিয়ে বসে আছে। মুখ তুলে একটা কথারও যে উত্তর দেওয়ার শক্তি পাচ্ছে না। কি উত্তর দিবে? ওর জেদের কাছেই তো হার মেনে সবাই মিলে বিয়ে দিয়েছে ওদের। সব দোষী তো ওর না। এখানে ওর মা বাবার দোষ আছে না, ওর মামুনি আর বাবাইয়ের। সবাই তো ওর সুখের কথাটাই চিন্তা করেছে। আসলে রুদ্রের কথা তো কেউ ভাবেইনি। তাহলে রুদ্র কেন ওর কথা ভাবতে যাবে? কেন ওকে নিজের মনের বিরুদ্ধে ভালোবাসতে যাবে?
না, রুদ্র ঠিকই করেছে সব। এসব ওর প্রাপ্য, ওর কর্মের ফল। যাও হারে হারে টের পাচ্ছে। রুদ্রের ভালোবাসাকে তার কাছ থেকে আলাদা করে কি করে ও নিজের ভালোবাসা পাওয়ার আশা করে? এইসব ওর প্রাপ্য শাস্তি। সৃষ্টিকর্তা সবার শাস্তি এই দুনিয়ার মাটিতেই দিয়ে দেন। আজকের পুরো দিনটা ভালোই কেটেছে মায়ার। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সবচেয়ে প্রিয় মুখগুলোর দেখা পেয়েছে ও। রাহুল, রুহানি, আরিয়ান, সাহিল, রিয়ানা মিলে ঘুম থেকে টেনে তুলেছে ওকে। ঘুমের রেশ কাটতে না কাটতেই রুহানির হাতে ওদম কেলানি খেয়েছে মায়া। সকালে নাস্তার আগে রুহানির মার খেয়ে দিনটা শুরু হয়েছে ওর। সবার অনেক বকাও খেয়েছে। সবার একটাই অভিযোগ, সমস্যা না হয় রোদের সাথে হয়েছে, কিন্তু ওদের সাথে কথা বলা বন্ধ করলো কেন? রুহানি আরিয়ানা তো পুরোটা সময় এক প্রকার জড়িয়ে ধরেই বসেছিল। মায়া শুধু মুচকি মুচকি হেসেছে। এত ভালোবাসা কই রাখবে ও? এত এত ভালোবাসার মানুষ ওর, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে ওকে, যারা কোনো ফায়দা ছাড়াই ওর কথা এতটা ভাবে। এই অসম্ভব ভালোবাসাগুলো রাখার জায়গা তো নাই ওর কাছে। বিভিন্ন কথা ও কথার মাঝে মায়া জানতে পেরেছে রিয়ানা আর সাহিলের ঝগড়ার কারণ। সাহিল সবার আগোচরে রিয়ানাকে নিজের ভালোবাসার কথা জানিয়েছে, কিন্তু রিয়ানা সাফ রিজেক্ট করেছে ওকে। সাহিল মানানোর চেষ্টা করলে রিয়ানা অনেক কথা শুনিয়েছে ওকে, খোঁটা দিয়েছে। বন্ধু হয়ে বন্ধুকে অন্য নজরে দেখে কি করে? সাহিল যাতে নিজের নজর ঠিক করে। সাহিল তারপরও রিয়ানাকে শান্তভাবে বুঝিয়েছে রুদ্র আর মায়াও বেস্ট ফ্রেন্ড ছিল, তবু ওদের দুজনের বিয়ে হয়েছে। মায়া ভালোবাসে রুদ্রকে, নিজের চেয়েও বেশি ভালোবাসে। রুদ্র ভালো না বাসুক, তারপরও মায়ের ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি। মায়া যেভাবে একতরফা ভালোবেসেছে, সেভাবে না হয় সাহিলও ভালোবাসবে রিয়ানাকে। ভালোবাসতে না পারুক, অন্তত রিয়ানা বিয়েতে যেন সম্মতি দেয়। কিন্তু রিয়ানা কাট কাট উত্তর দিয়েছে। মায়া যেসব কষ্ট সয়েছে তা রিয়ানা সইতে পারবে না। ছেলেদের চেনা হয়ে গেছে ওর। রুদ্র মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু তারপরও মায়ের সাথে কতটা খারাপ বিহেভ করেছে। এমনকি দুজনের বিয়ে হয়ে যাওয়ার পরও মায়ের সামনেই আরশির সাথে ঢলাঢলি করাচ্ছে, মাকে কষ্ট দিয়েছে, ওদের সামনে অপমান করেছে। এসব ওর নিজের চোখে দেখা, নিজের চোখের সামনেই তো ঘটেছে সব। নিজের প্রিয় বান্ধবীর কষ্টে নিজেও কষ্ট পেয়েছে, তারপরও কোনো সাহায্য করতে পারেনি তাকে। যেখানে রুদ্রকে চোখের সামনে বদলে যেতে দেখেছে, সেখানে সাহিল যে বদলাবে না তার কি গ্যারান্টি? এমন কোনো গ্যারান্টি কি সাহিল দিতে পারবে? রিয়ানা প্রশ্ন করেছে ঠিকই, কিন্তু সাহিলের উত্তর শোনার প্রয়োজন বোধ করেনি। রুদ্র এমন করেছে এর মানে না এই যে সাহিলও এমন করবে। তারপরও রিয়ানা ওকে অপমান করেছে। সাহিল অনেক কষ্ট পেয়েছে। ও রিয়ানাকে অন্য নজরে দেখে না, কিন্তু রিয়ানার সামনে ওর কেমন যেন লাগে, অন্যরকম অনুভূত হয় বুকের মধ্যে। অনেকগুলো দিন একসাথে কাটানোর পর অবশেষে সাহিল রিয়ালাইজ করেছে যে অনুভূতি ও রিয়ানার জন্য আসে, সেটা রুহানি বা মায়াকে দেখে আসে না। তাহলে এটা নিশ্চয়ই শুধু বন্ধুত্বের অনুভূতি হবে না। কিন্তু রিয়ানা তো শুনল না, তুচ্ছতা ছিল করে এড়িয়ে গেল ওকে। সেই থেকে সাহিল আর রিয়ানের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে। রিয়ানা সাহিলের প্রপোজ মানতে পারেনি, আর সাহিল রিয়ানার রিজেক্ট। একথা রাহুল তার সিক্রেট এজেন্টের মাধ্যমে জানতে পেরেছে, তাও ঘটনা ঘটার 15 দিন পর। যেহেতু সব বন্ধুদের মাঝে এক্সামের জন্য সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল, তাই রাহুল এই কথা কাউকে জানাতেও পারেনি। এসব কথা শুনেই মায়া রিয়ানাকে বুঝিয়ে বলেছিল রুদ্র ও সাহিলের সিচুয়েশন আলাদা। রুদ্র ভালোবাসত আরশিকে, তাই মায়াকে হাজার চেষ্টা করেও মানতে পারেনি, আর ফলস্বরূপ খারাপ ব্যবহার করে ফেলেছে ওর সাথে। কিন্তু সাহিল তো কাউকে ভালোবাসে না, আর না রিয়ানা ভালোবাসে কাউকে। তাহলে সাহিলকে বিয়ে করতে সমস্যা কি? রিয়ানার ডেস্টিনেশন কেন মায়ের মতো হতে যাবে? রিয়ানা তো ওর মায়ের মতো খারাপ না। না রিয়ানা কারো ভালোবাসা কেড়ে নিয়েছে মায়ের মতো? উত্তরে রিয়ানা বলেছিল, দেখ মায়া, নিজেকে খারাপ বললেই কেউ খারাপ হয়ে যায় না। তুই ভুল করেছিস মানছি, কিন্তু তার মাসুল এইভাবে দিতে হবে কেন তোকে? একটু ভালো থাকার অধিকার তো তোরও ছিল, কিন্তু পারছিস কি ভালো থাকতে? যে কাটাই তোর পা কেটে রক্তক্ষরণ হচ্ছে, সে কাটাই জেনে বুঝে আমি আবার পা দিতে যাব কেন? আমি দরকার হলে একটা গাঁজাখোরকে বিয়ে করব, তারপরে নিজের কোনো বন্ধুকে না। মায়া অনেকবার বুঝিয়েছে রিয়ানাকে, এমনকি ওর সব বন্ধুরাও অনেক অনুরোধ করেছে রিয়ানা যাতে সাহিলকে বিয়ে করতে রাজি হয়,
কিন্তু রিয়ানা কিচ্ছু বলেনি। মায়া রিয়ানাকে বলেছে এটা তার প্রথম এবং শেষ আবদার রিয়ানার কাছে। রিয়ানা যাতে একটু ভেবে দেখে, আর কোনোদিন রিয়ানার কাছে কিচ্ছু চাইবে না মায়া। ভালোবাসা না পাওয়ার যে যন্ত্রণা ভোগ করছে, সে যন্ত্রণা যাতে ওর কোনো বন্ধুকে সহ্য করতে না হয়। রিয়ানা জানিয়েছে ও ভাববে, কিন্তু এবার রিয়ানা যেটা বলবে সেটাই ওর শেষ কথা হবে। অবশেষে সকলেই বিকেলের দিকে বাড়ির পথে রওনা দিয়েছে। মায়া, রুহানি আর রিয়ানাকে থাকতে বলেছিল, কিন্তু পরের দিন এক্সাম হয়, ওরা চেয়েও থাকতে পারেনি। ঝড়ো বাতাস শুরু হতেই মায়া দৌড়ে ছাদে উঠে গেল। ছাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে দুহাত মেলে স্নিগ্ধ বাতাস অনুভব করলো। এখন বিকেলের শেষ সময় হলেও আকাশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা পার হয়ে রাত নামার দেরি। আজ খুব বেশি বৃষ্টিতে ভিজতে মন চাইছে মায়ার। বৃষ্টির পানির সাথে নিজের মনের দুঃখ কষ্টগুলো ছড়িয়ে দিতে মন চাচ্ছে। আজ এই বৃষ্টিময় দিনে দাঁড়িয়ে মায়ের আরেকটি অনুরূপ দিনের কথা মনে পড়ছে। আজ থেকে হয়তো 2 মাস আগে এরকম একটি মেঘলা দিনে ভার্সিটি ছুটির পর আরশি আরও মুখোমুখি দাঁড়িয়েছিল। পাশে একটু দূরে দাঁড়িয়েছিল ওর বন্ধুরা। মায়া নিষ্পৃহ কণ্ঠে জিজ্ঞেস করেছিল আরশিকে, কেন ও রৌদ্রের পিছে পড়ে আছে? আরশি উদাস কণ্ঠে উত্তর দিয়েছিল, রুদ্রকে ভালোবাসে তাই। মায়া ফের প্রশ্ন করেছিল, ও কি জানে না রুদ্রের সাথে ওর বিয়ে হয়ে গেছে? একজন বিবাহিত পুরুষকে ভালোবাসলেও পিছনে পড়ে থেকে লাভ কি? ওর তো আর বিয়ে করার সুযোগ নেই। বিনিময়ে আরশি হেসেছিল, হেসে বলেছিল মায়া ছলনা করেছে, কিন্তু আরশি ছলনা না করেই এমন অবস্থা করবে যে রুদ্র মায়াকে সহ্যই করতে পারবে না। খুব তাড়াতাড়ি মায়া নামক কাঁটাকে উপড়ে ফেলবে ও রুদ্রের জীবন থেকে। আর তারপর অবশ্যই রুদ্রকে বিয়ে করবে। দুনিয়ার সব কিছু স্যাক্রিফাইস করা গেলেও নিজের ভালোবাসার মানুষের জন্য নো কম্প্রোমাইজ। আর কম্প্রোমাইজ করা যেত যদি বিপরীত পাশে ওর অপ্রিয় শত্রু না থাকতো। মায়ের সাথে ওর শত্রুতা কেমন যেন শুরু থেকে। সবসময় চোখে চোখে আড়ালে আবডালে যুদ্ধ চলে ওদের। তাই তো বেছে বেছে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে গেছে। আর সে সবসময় হেরে গেছে মায়ের কাছে, কিন্তু এবারও জিতবে। এবারের বেটে ওকে জিততেই হবে, হেরে যাওয়ার কোনো সুযোগ নেই। অন্তত মায়াকে কাঁদানোর জন্য হলেও ওর জিততেই চাই। মায়া নিজেও হেসেছিল ওর সাথে, তাচ্ছিল্য করে বলেছিল কোনো দিনও তার সম্ভব হবে না। আর সে শুধু শুধুই মিথ্যে স্বপ্ন দেখছে। আর সে চ্যালেঞ্জ নিয়ে বলেছিল এই চ্যালেঞ্জে ওই জিতবে। মায়া যাতে মানসিকভাবে প্রস্তুত থাকে নিজের সবচেয়ে কাছের মানুষকে হারানোর জন্য। মায়া চলে যেতে যেতে বলেছিল, যা, অ্যাকসেপ্ট করলাম তোর চ্যালেঞ্জ। যদি পারিস রুদ্রকে নিজের পক্ষে কর। আমার প্রতি তোর সবচেয়ে বড় প্রতিশোধ হবে ওকে আমার বিরুদ্ধে দাঁড় করানো। কিন্তু আমার কথা শুনে রাখ তুই, এমনটা কোনো দিন হবে না। রুদ্রকে যখন আমি একবার নিজের করে পেয়েছি, তখন আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ আর কোনো দিন আমার থেকে ওকে কেড়ে নিতে পারবে না। কিন্তু তুই হারার জন্য প্রস্তুত থাক। এই জন্মে আমার থেকে তাকে কেড়ে নেওয়া তোর পক্ষে সম্ভব নয়। মায়া সব বড় বড় কথা বলে এসেছিল আরশিকে সেদিন, কিন্তু তার ঠিক 15 দিন পরের দিনই আরশি সুইসাইড করলো। আরশির ওই একটা পদক্ষেপ রুদ্রকে মায়ের কাছ থেকে সত্যি দূরে সরিয়ে দিল। রুদ্র বদলে গেল, মায়ের নিজের প্রিয়জনের চেনা মুখ অচেনা হয়ে গেল। মায়ের কথার আস্থান ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আকাশ থেকে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। টুপটুপ করে বৃষ্টি মায়ের চুল বেয়ে মুখমণ্ডল ছুঁয়ে দিচ্ছে। মায়ের দুহাত মেলে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ভিজছে। বৃষ্টির প্রতিটা ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওকে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আশিকে মনে করে, তাকে উদ্দেশ্য করে বলল, তুই জিতে গেছিস আরশি, জিতে গেছিস তুই। তুই তোর কথার মান রাখতে পেরেছিস। আজ তুই এখানে নেই, কিন্তু তবুও আমি তোর জেতার কথা জানিয়ে দিলাম তোকে। জীবনে এই প্রথমবার তোর কাছে হেরে গেলাম আমি। তোর 2 বছরের ভালোবাসা আমার 18 বছরের বন্ধুত্বের কাছে জিতে গেছে। আমার বন্ধুত্ব হেরে গেল আরশি, আমি হেরে গেলাম। আমি আমার হার মাথা পেতে নিলাম। ঝুম বৃষ্টিতে মায়া ভিজে একাকার। পরনের কাপড়টা গায়ের সাথে লেপটে গেছে। তীব্র বাতাসে গাছপালা নড়ছে। বাতাসের তোপে দাঁড়িয়ে থাকা দায়ী হয়ে পড়েছে। বিজলি চমকাচ্ছে আকাশে, মেঘ গর্জন করছে। কিন্তু মায়ের ভয় লাগছে না, একটু ভয় লাগছে না। যেখানে অনুভূতি মরে গেছে সেখানে কোনো কিছু অনুভব হবে না, এটাই স্বাভাবিক।
রুদ্র মনটা কিভাবে বিষিয়ে দিয়েছে, এতটাই ঘৃণা করেছে যে মায়া এখন নিজেকেই ভালোবাসতে পারে না। ওর লজ্জা লাগে, অনুশোচনা হয়, বন্ধুত্বটাও কেন এভাবে নড়বড়ে হয়ে গেল। ভালো না হয় বাসলো না, অন্তত বন্ধুত্বের দোহাই দিয়ে এই 25 দিনে একবার ওকে দেখতে আসা যেত না। মায়া বসে পড়ল ছাদের মেঝেতে, দুহাতে ভর দিয়ে সামলালো নিজেকে। ও যে শুধু আরশির সাথে চ্যালেঞ্জে হারেনি, হেরে গেছে নিজের জীবনের কাছে, হেরে গেছে ওর ভালোবাসার কাছে। মায়া হাত দিয়ে ঠেকিয়ে ছাদের মেঝেতে বসে আছে। বৃষ্টির পানি নাক বেয়ে মেঝেতে পড়ছে, সেই সাথে ওর চোখের পানিও মিশে যাচ্ছে। মায়া জোরে জোরে শ্বাস নিয়ে চিৎকার করে বলল, ও আল্লাহ, আমি আর সইতে পারছি না, আমাকে নিয়ে যাও তোমার কাছে, আর বেহায়া বানায়ও না আমাকে। নিজের দিকে তাকালে এখন নিজেরই লজ্জা লাগে, নিজেকে ঠিক কতটা নিচে নামিয়েছি আমি, আত্মসম্মান কতবার নিজের হাতে বলে দিয়েছি। ও আল্লাহ, আমার রুদ্র ওকে তুমি ভালো রেখো, সে যাতে কোনো দিন কষ্ট না পায়। আমি আমার দুঃখ সয়ে নিয়েছি আল্লাহ, ওকে ওর ভালোবাসার মানুষের সাথে ভালো রেখো। আমার কথা যাতে ওর এক ফোঁটাও মনে না পড়ে। ওকে বলা আমার পক্ষে সম্ভব না, কিন্তু ও যাতে আমাকে ভুলে যায়, কোনো দিন ওর দুঃস্বপ্নে যাতে আমি না আসি। ভালো রেখো ওকে। বৃষ্টিতে ভেজার দরুন রাতে মায়ের গা কাঁপিয়ে জ্বর এলো। মাহিরা খান চিন্তিত মুখে চেয়ে আছে মায়ের ঘুমন্ত চেহারার দিকে। ঘুমের ওষুধ দেয়া হয়েছে ওকে, একটু আগেই ডাক্তার এসে দেখে গেছে। মায়া ছাদ থেকে আসার পর মাহিরা খান তার পিছু পিছু এসেছিলেন। মায়ের তখন কাশতে কাশতে অবস্থা কাহিল, শ্বাসকষ্ট শুরু হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তখনই মুস্তাফিজ খানকে আর্তনাদ করে ডাকেন তিনি। মাহিরা খান কপালে হাত ঠেকিয়ে দেখেন আগুনের ন্যায় জ্বর। থার্মোমিটারে জ্বরের পরিমাণ 104 ডিগ্রি। মাহিরা খান চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। এখনই যদি মায়া জেগে থাকতো তাহলে রান্নাঘর থেকে গোটা এক খুন্তি এনে ওর পিঠে ভাঙতেন তিনি। পই পই করে মায়াকে মানা করেছিলেন তিনি যাতে বৃষ্টিতে না ভেজে। বৃষ্টির পানিও সহ্য হয় না, শ্বাসকষ্ট উঠে যায়, প্যানিক অ্যাটাক করে। কিন্তু মায়া যদি তার একটা কথাও শোনে। আরও অসময়ের বৃষ্টি, এখন অসুস্থ হয়ে আবার হসপিটালে না ভর্তি হতে হয়। কত করে সাবধানে থাকতে বলেছিলেন তিনি মেয়েকে, কিন্তু নিজের একটু যদি যত্ন নিত অবাধ্য মেয়েটা। মাহিরা খান মায়ের মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছেন আর বারবার আঁচল দিয়ে চোখ মুছছেন। কেন তার মেয়েটাকেই সবসময় শারীরিক মানসিকভাবে এত কষ্ট পেতে হয় ভেবে পান না তিনি। আজ পুরো রাতটাই মেয়ের কক্ষে থাকবেন তিনি। মুস্তাফিজ খানকে এক প্রকার জোর করে নিজেদের কক্ষে পাঠিয়েছেন তিনি। নিজের আদরের মেয়েকে ছেড়ে যেতে মন চাচ্ছিল না তারও, কিন্তু এত রাতে তিনি থেকেও বা কী করতেন। তাই মাহিরা খান পাঠিয়ে দিয়েছেন তাকে। জলপটি দিতে দিতে একসময় মায়ের পাশেই ঘুমিয়ে পড়েন তিনি। মাঝরাতে মায়ের ঘুম ভেঙে যায়। ঘুমের মেডিসিনের কারণে ঘুম ভাঙার কথা না, তবুও ঘুমটা ভেঙে গেছে মায়ের। মায়া অনেক চেষ্টার পর বিছানায় হাত ঠেকিয়ে উঠে বসে। মাথা ভারী হয়ে আছে, সাথে পুরো শরীর নাড়াতে কষ্ট হচ্ছে, চোখেও ঝাপসা দেখছে। চোখ কষলে কোনো মতে বোঝার চেষ্টা করে এখন ঠিক কোন অবস্থানে আছে। পাশেই তার মা ঘুমোচ্ছে। মায়া বালিশের পাশ হাতড়ে নিজের মোবাইল হাতে নিল। মোবাইলে মুহূর্তের সময়টুকু দেখে নিয়ে আবার ঝপ করে শুয়ে পড়ল। পুরো শরীরে ব্যথা, অবশ্যই আছে যেন স্নায়ুর সকল কার্যক্রম। মায়ের খারাপ লাগছে কেন যে ঘুমটা ভেঙে গেল। এত আরাম করে ঘুমাচ্ছিল, এখন হাজার চেষ্টা করেও আর ঘুম নামবে না চোখে। মায়া মোবাইলটা হাতে নিল একটু সময় কাটানোর জন্য, কিন্তু ফোনের স্ক্রিন পরে চোখ খুলে তাকাতে পারছে না ও। মায়া কষ্ট করে দেখার চেষ্টা করলো, কিন্তু চোখ জ্বলার কারণে দেখতে পারল না। বিরক্ত হয়ে মোবাইল রেখে দিতে যাবে তার আগে আজকে তারিখে চোখ পড়ল। ওয়েট, আজকে তোদের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে। এই দিনেই তো রুদ্রর সাথে ধরে বেঁধে বিয়ের পিড়িতে বসেছিল, যাকে বলে ফোর্স ম্যারেজ। মায়ের মনে পড়ল সেদিনের ঘটনাগুলো। অতীতের স্মৃতি মাথায় আসতেই ঠোঁটের কোণে হাসি ফুটল মায়ার। মায়া আবার উঠে বসলো, কাপা কাপা হাতে চুলগুলো খোপা করে নিল। বিছানা থেকে নেমে কোনো মতে নিজের পা দুটো টেনে নিয়ে গেল পড়ার টেবিলের কাছে। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাকের রক্তগুলো মুছল। তারপর রক্তমাখা টিস্যু ফেলে দিল ডাস্টবিনে। বইয়ের ভাঁজে থেকে নিজের স্কেচ বুক বের করলো। মাথা ঘুরছে তাই নিজের ব্যালেন্স রাখার জন্য টেবিলের পাশ ঘেঁষে বসলো।
স্কেচবুকের পাতা উল্টে কাঙ্ক্ষিত ছবিটি আসতেই মায়ের যত্নে ছুঁয়ে দিল। চোখে একরাশ মুগ্ধতা ঠিকরে পড়ল ওর। ওর জীবনের সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ একজন মানুষ রুদ্র। যেদিন টিচারের বিরক্তিকর লেকচারে মায়া মন বসাতে পারছিল না, সেদিন ক্লাসের ফাঁকে লুকিয়ে চুরিয়ে রুদ্রের ছবি এঁকেছিল। মজার ব্যাপার হচ্ছে পুরো ছবিটা আঁকতে রুদ্রের দিকে একবারও তাকাতে হয়নি ওর। যেখানে পুরো রুদ্রের ছবি ও মনের মধ্যে এঁকে ফেলেছে, সেখানে শুধুমাত্র খাতার পাতায় আঁকার জন্য ওর দিকে আবার তাকাতে হবে কেন? কিন্তু স্কেচের কিছু কাজ এখনও থেকে গেছে, করবে করবে করে আর করা হয়ে ওঠেনি। মায়ের টেবিল ধরে দাঁড়িয়ে ড্রয়ার থেকে রাবার আর পেন্সিল বের করলো। টেবিলের পাশে বসে স্কেচের 1/4 আঁকতে শুরু করলো। ওর হাত কাঁপছে, জ্বর উঠলেই ওর প্যানিক অ্যাটাক আসে, নিজেকে ঠিক রাখতে পারে না। নাক মুখ দিয়ে রক্ত বেরোয়, হাত কাঁপে, চোখে ঝাপসা দেখে, মাথা ঘোরায়, বুক ধরফর করে। এসব কষ্ট আজ আর মায়ের ওপর প্রভাব ফেলতে পারল না। মনোযোগ দিয়ে ছবি আঁকতে থাকলো। আঁকা শেষ করে উঠে দাঁড়ালো মায়া। স্কেচটা এক হাতে নিয়ে অপর হাতে মোমবাতি আর লাইটার খুঁজে বের করলো। তারপর গুটি গুটি পায়ে বেলকনিতে গিয়ে চেয়ারের ওপর বসলো। স্কেচবুকটা নিজের কোলের ওপর রেখে লাইটার দিয়ে মোমবাতি ধরালো। তারপর স্কেচবুকটা সন্তর্পণে এক হাতে নিয়ে অপর হাতে মোমবাতি ধরালো। মোমবাতি গলে হাতের উপর পড়ছে, কিন্তু মায়ের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ও মিষ্টি হেসে দেখলো রুদ্রের ছবি, ফিসফিসিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি রুদ্র। তারপর আলতো করে চুমু খেলো খাতার পাতায়। ছবিটায় হাত বুলিয়ে দিয়ে কণ্ঠে অভিযোগ এনে বলল, কী রে, এভাবে ভুলে গেলি আমাদের বিয়ের দিন? অবশ্য ভুলবি না কেন, এই বিয়ে তো কোনো মানেই রাখে না তোর কাছে, কোনো মূল্যই নেই তোর কাছে এই বিয়ের। কিন্তু আমার কাছে তো আছে। আফসোস একটাই, এই দিনে তুই আমার কাছে নেই, তোর সাথে দিনটা উদযাপন করতে পারলাম না। আমার অপেক্ষাগুলো শেষ হয় না রে দোস্ত। আমি তোর অপেক্ষা করি, মনে করি তুই ফিরে আসবি, অথচ তুই আসিস না। এভাবে আমার ধরা ছোঁয়ার বাইরে কেন চলে গেছিস তুই? এমন আরো অনেক অভিযোগের বলি আউড়ে ছবিটি শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল মায়া। বুকের মধ্যে স্কেচবুকটা জড়িয়ে রেখে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। সকালে নাস্তা না করে এক্সাম দিতে এসেছে মায়া। ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছিল ওর, তাই নাস্তা না করেই ছুট লাগিয়েছে। মাহিরা খান অনেক বলে কয়েও খাওয়াতে পারেনি ওকে। লিখতে লিখতে মায়ের বেঞ্চের উপর মাথা রাখলো। মাথা ঘুরছে, খারাপ লাগছে অসম্ভব। হাতের আঙুলে একটা লেখাও আসছে না। ইনভিজিলেটর মায়ের কাছে এলেন, জিজ্ঞেস করলেন বেশি খারাপ লাগছে কিনা। মায়া উত্তর দিচ্ছে না, কোনো মতে চোখটা বন্ধ করে শ্বাস ফেলছে। ওর আবার জ্বর উঠেছে, ক্ষণে ক্ষণে জ্বরটা এমন মাথাচাড়া দিয়ে ওঠে, অস্থির করে ফেলে ওকে। ইনভিজিলেটর স্যার গিয়ে পাশের রুম থেকে একজন ম্যামকে ডেকে নিয়ে এলেন। ম্যাম এসে মায়াকে ধরল, পানি নিয়ে চোখ মুখে পানি দিল। ক্লাসের বিশৃঙ্খল অবস্থা শুরু হলে ধমক দিয়ে চুপ করিয়ে দিল সবাইকে। মায়া কোনো মতে নিজের মাথা তুলল, ম্যামের হাত থেকে পানি নিয়ে পানি খেলো। ম্যাম এসে পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো কমন রুম পর্যন্ত যেতে পারবে কিনা। মায়ের মাথা নাড়ল, আস্তে করে বলল যাওয়ার দরকার নেই, একটু বসলেই ঠিক হয়ে যাবে। একটু পর মায়ের স্বাভাবিক হলো। টেবিলে মাথা রেখে যতটুকু পারল লিখল। এক্সাম হল থেকে বেরিয়ে মায়া মাথাটা নিচে করে আস্তে আস্তে হাঁটছে। গেটের বাইরে গাড়ি পার্ক করে রাখা। হল থেকে এটুকু পথ মায়ের অঝেল পথ বলে মনে হচ্ছে। পা দুটো একটু চলছে না। বহু কষ্টে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলতে যাবে, তখনই কেউ একজন পিছন থেকে হাত ধরে টান দিল। মায়া আগন্তুকের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল। বুক থেকে মাথা তুলে চোখ পিটপিট করে তাকিয়ে দেখল রুদ্র উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মায়া কিঞ্চিত দূরে সরে সোজা হয়ে দাঁড়ালো। রুদ্র দ্রুত বেগে আওড়ালো, কতক্ষণ ধরে ডাকছি তোকে, দাঁড়ালি না কেন? মায়া অবাক হলো। রুদ্র ডাকলো, কিন্তু কখন? ও তো কিছুই শুনতে পায়নি। খুব আস্তে করে বলল, শুনতে পেলেই না দাঁড়াতাম, আমি তো শুনতেই পাইনি। তুই ডাকছিলি কেন, কিছু বলবি? রুদ্র উত্তর না দিয়ে কিছুক্ষণ অস্থির দৃষ্টিতে তাকালো ওকে। তারপর কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। মায়া আরেক দফা অবাক হলো। অবাকের চোটে মুখ দিয়ে কোনো কথা বেরোলো না ওর। হয়েছেটা কি ছেলেটার, এমন করছে কেন? হুঁশ আসতেই নিজেকে ছাড়াতে চাইল রুদ্র থেকে। রুদ্র ছাড়ল না, অনেকটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো মায়াকে। মায়ে গুটিসুটি মেরে রুদ্রের বুকের সাথে লেপ্টে থাকলো। দুর্বল হাতে আলতো ধাক্কা দিতে সরাতে চাইল রুদ্রকে। রুদ্র নিজের থেকে ছাড়িয়ে মায়াকে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো,
তুই নাকি আজকে এক্সামের হলে অসুস্থ হয়ে পড়েছিলি? হ্যাঁ, তুই কোথা থেকে জানলি? সবাই জেনে গেছে। এক্সামের মাঝে মাঝে টাইমে জানতে পেরেছি 103 নম্বর কক্ষের একজন স্টুডেন্ট নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। পরে জানতে পেরেছে সেটা তুই। কি হয়েছে তোর? জ্বর উঠেছে। রুদ্র মায়ের কপালে হাত দিল। এখনও জ্বরের পরিমাণ অনেক বেশি। রুদ্র মায়ের গালে হাত দিয়ে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এত জ্বর উঠলো কি করে? গা পুড়ে যাচ্ছে। নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিস। মায়া ওর থেকে দূরে সরে কাচুমাচু মুখ করে দাঁড়ালো। উত্তর দিল না কোনো। রুদ্র যা বোঝার বুঝে গেল। মায়ের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, যখন জানিসই বৃষ্টিতে ভেজে মাত্র অসুস্থ হয়ে পড়বি, তখন ভিজতে গেলি কেন? মানে নিজের ভালোটুকু নিজে বুঝিস না? মায়া কথা কাটাতে মাথা নিচু করে বলল, আচ্ছা, আমি যাই কেমন? সকালে কিচ্ছু খাইনি, খিদা লেগেছে অনেক। মানে না খেয়ে এক্সাম দিতে এসেছিস, মামুনি তোকে না খেয়ে কি করে ছাড়লো সেটাই ভাবছি। রুদ্র আফসোসের সুরে বলল। মায়া কিচ্ছু বলল না। রুদ্র নিজেই আবার বলল, অনেক শুকায় গেছিস, খাস না? চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে পোড়াই। কি হয়েছে রে? কি হবে, বেশি খাচ্ছি তো, এর জন্যই শুকিয়ে যাচ্ছি। উদাস কণ্ঠে বলল মায়া। রুদ্র অনুনয় করে বলল, প্লিজ এমন করিস না। তোকে দেখে একটুও ঠিক লাগছে না আমার। অসুস্থ অসুস্থ লাগছে। আমি ঠিক আছি, চিন্তা করতে হবে না তোকে। আচ্ছা, আমি যাই, খিদের চোটে দাঁড়াতে পারছি না। আচ্ছা যা তাহলে, যা মাত্র খেয়ে নেবে প্লিজ। খাওয়া দাওয়া ঠিক মতো কর। যেভাবে আজকে অসুস্থ হয়ে পড়েছিলে আমার অনেক ভয় লেগেছে। অনেক খুঁজতে খুঁজতে পেয়েছি তোকে। নিজের ক্ষতি করিস না প্লিজ। তুই তো আবার কোনো কিছু ঠিকঠাক করতে পারিস না। মায়া কিছু না বলেই চুপচাপ গাড়িতে উঠল। রুদ্রকে বিদায় পর্যন্ত জানালো না। কিন্তু রুদ্র এগিয়ে এসে গাড়ির দরজা বন্ধ করে দিল। জানালা দিয়ে তাকিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। নরম কণ্ঠে বলল, সাবধানে থাকিস। গাড়ি ছেড়ে দিল। মায়া আকৃষ্টে ঢোক গেল। যতবারই নিজেকে সামলাতে যায় সে, ততবারই ছেলেটা এসে সব কিছু বিগড়ে দেয়। মায়া বন্ধ কাচের জানালা দিয়ে পিছনে ফিরে রুদ্রকে দেখল। ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে সেই একই জায়গায়, নিষ্পলক তাকিয়ে আছে মায়ের গাড়ির দিকে। মায়া তাকিয়ে থাকলো। যতক্ষণ না রুদ্রের অবয়ব অদৃশ্য হয় ততক্ষণ তাকিয়ে থাকলো। নিরিবিলি রাত। মায়া নিজের কক্ষে পড়ে পড়ে ঘুমোচ্ছে। একসাথে 4টা ঘুমের মেডিসিন খেয়ে তারপর ঘুমিয়েছে। এখন আর 1-2টা ঘুমের ওষুধে কাজ করে না। এই কয়েকদিনেই এত ঘুমের ওষুধ খেয়েছে মায়া যে এখন আর ঘুমের মেডিসিন নেওয়া ছাড়া ঘুম আসে না। তার উপর আজকে আবার রুদ্রের সাথে দেখা হয়েছে। ভার্সিটি থেকে আসার পর মনে হয় 100 বারের উপর কল করেছে রুদ্র, কিন্তু মায়া একবারও কলটা রিসিভ করেনি। হঠাৎ রুদ্রের এই পরিবর্তন ওই মাথায় ঢুকছে না। যেখানে 25 দিনেই রুদ্র একবারও কল করেনি, সেখানে শুধুমাত্র একদিন দেখা হওয়ার পর এত পরিবর্তন। আবার মায়া বাড়াচ্ছে ছেলেটা। মায়া একটু একটু করে নিজেকে শক্ত করেছিল, কিন্তু আবার রুদ্র সব ভেস্তে দিতে এসেছে। রুদ্র সম্পৃক্ত কিছু দেখলেই এখন মায়ের খারাপ লাগে, কষ্ট হয়। রুদ্রের ফোনের জ্বালায় মায়া মোবাইল সুইচ অফ করে রেখেছিল। রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল মায়া, যাতে রুদ্রের কল ধরতে না হয়। যদি আজকে রাতে ঘুম না আসতো তাহলে নির্ঘাত পুরো রাত কেঁদে কাটাতে হতো মায়ার। রুদ্র দেয়ালের পাঁচিল টপকে খান মঞ্জিলে ঢুকলো। মাটির ঘাস মারিয়ে চুপি চুপি হাঁটতে থাকলো। দারোয়ান নিজের ডিউটি বাদ দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। রুদ্র হাঁটা থামিয়ে দারোয়ানের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। এই ব্যাটাকে নিশ্চয়ই মাইনে দিয়ে ঘুমানোর জন্য রেখেছে, নয়তো আজ পর্যন্ত যতবার রাতে এসেছে ততবার একে ঘুমন্ত অবস্থায় পেয়েছে। কিন্তু চোর আসলেও মনে হয় না কিছু চুরি করতে পারবে। এর নাক ডাকারাও যে এমনিতেই পালাতে হবে। রুদ্রের মন চাইল এর নাকটা চিপে ধরতে, কিন্তু নিজের এই অগাধ ইচ্ছেকে চাপিয়ে রাখলো রুদ্র। এখনও স্বাভাবিকভাবে আসেনি। এ যদি ওকে চোর ভেবে চিৎকার শুরু করে তাহলে তো সমস্যা হয়ে যাবে। রুদ্র মায়ের বেলকনির সামনে গিয়ে পাইপ বেয়ে উপরে উঠল। বেলকনির দরজা পুরোটাই খোলা। আরে এ তো মেঘ না যাইতেই জল। রুদ্র মনে মনে ভাবল। রুদ্র পা টিপে টিপে কক্ষে প্রবেশ করলো। মায়াকে ঘুমোতে দেখে ওর কাছে এগিয়ে গেল। হাঁটু ভাঁজ করে বসলো মায়ের মুখ বরাবর। কাজ সমান চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। মুখের সামনে আসা চুলগুলো রুদ্র আলতো হাতে সরিয়ে দিল। চুলে হাত বুলিয়ে দিল, পাছে মায়ের টের না পায়। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মেয়েটার।
আগের থেকে শুকিয়ে গেছে অনেকটা। ঠোঁট দুটো শুকিয়ে চৌচির, চোখের পাতা ফুলে আছে। রুদ্রের মন খারাপ হয়ে গেল ভীষণ। অক্লিস্টে ঢুকিল। মেয়েটা দুদিন পর পর অসুস্থ হয়ে পড়ে। জ্বর হলে তো আর কথাই নেই। একটু যদি যত্ন নেয় নিজের শরীরের। রুদ্র দুহাত বিছানায় রেখে তার উপর থুতনি রাখল। ঘুমন্ত মায়াকে উদ্দেশ্য করে বলল, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোকে, তাই না? কি অবস্থা করেছিস নিজেকে তো ভালোবাসতে পারলি না, আমাকে কি ভালোবাসবে? আমি জানি অনেক খারাপ আমি, কিন্তু এই খারাপ মানুষটাকে কেন এইভাবে ভালোবাসলে মায়া? তোর এই ভালোবাসার বিনিময়ে তো কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি তোকে। তুই আমার জন্য অপেক্ষা করেছিলে। এই 25 দিনে নিশ্চয়ই অনেক কেঁদেছিস তুই, তাই না? মায়া, বিশ্বাস কর, অনেকবার নিতে আসতে চেয়েছি তোকে, অনেকবার কল করতে চেয়েছি। কিভাবে যে খারাপ লাগলো আমার, কিন্তু পারিনি আসতে। কোন মুখে আসতাম? আর তোর যেহেতু অভিমান তো আমি জানি, তুই যে কখনই আমার সাথে ফিরে যেতি না সেটাও জানতাম, কিন্তু এতটা অসুস্থ হয়ে পড়বি সেটা বলছি নি রে। আমি তোকে ছাড়া থাকতে পারছি না, কেমন যেন শূন্যতা চারদিকে, খালি খালি লাগছে সবকিছু। তাই অনেক প্ল্যান করে তোকে তুলে নিয়ে যেতে হবে। তুই যে সোজা কথায় যাবি না সেটা আমি জানি। রুদ্র চেয়ে থাকলো মায়ের ঘুমন্ত মুখের দিকে। ঘুমন্ত মায়ের গালে একটু হাত ছোঁয়াতে মন চাইল রুদ্রর, কিন্তু ছুঁতে পারল না। মনের ভেতরের অনুতাপ, অনুশোচনা যে তা হতে দিচ্ছে না। কেটে গেছে 7 দিন। মায়া কিছুটা সুস্থ হয়েছে এই কয়েকদিনে। মোস্তাফিজ খান ড্রয়িং রুমে বসে খাইয়ে দিচ্ছেন মেয়েকে। আজ অফিসে যাননি তিনি। মায়া সোফায় বসে আছে, আর তিনি খুবই যত্নের সহিত লোকমা তুলে পরোটা খাইয়ে দিচ্ছে ওকে। দুজন গল্প করছে নিজেদের মতো। মাহেরা খান কফিতে চুমুক দিচ্ছে আর বাবা মেয়ের কাহিনী দেখছে। মায়া খাওয়া দাওয়া শেষ করে মাহেরা খানকে উদ্দেশ্য করে বলল, আম্মু, জানো, আমার মনে হচ্ছে বাসায় চোর ঢুকছে কয়দিন ধরে। কি বললো? চোর কিভাবে ঢুকবে? মাহেরা খান কপাল কুঁচকে বললেন, জানি না, কিন্তু আমার প্রতি রাতই মনে হয় কেউ আমার রুমে ঢোকে, কিন্তু আমি ঘুমের জন্য চোখ খুলতে পারি না। যদি চোর ঢুকতোই তাহলে কিছু না কিছু চুরি তো অবশ্যই করতো, কিন্তু বাড়ির তো কিছুই চুরি হয়নি। চোর নিশ্চয়ই এমনি এমনি আসবে না। মুস্তাফিজ খান চিন্তিত হয়ে বললেন। মাহেরা খান মায়াকে উদ্দেশ্য করে বললেন, সেটাই তো, আমার মনে হয় জ্বরের কারণে তুমি হ্যালুসিনেশনে ভুগছো। এক্সামের জন্য টেনশন করা একটু কমাও। হয়তো। মায়া চুপ হয়ে গেল। মাহেরা খান উঠে কিচেনে চলে গেলেন। কেউই আর কোনো কথা বলল না। মাহেরা খানের ফোন বাজছে। উনি কিচেন থেকে চিল্লিয়ে বললেন, মায়া, কে কল করেছে দেখো। আমি নিয়ে আসছি। মায়া কক্ষে গিয়ে ফোন নিয়ে এসে বাবার পাশে বসলো। ফোনের স্ক্রিনে রাফানা চৌধুরীর নাম্বার ভাসছে। মায়ের ভ্রু কুচকে এলো। এই অসময়ে হঠাৎ তার মামনির কল। আবার হয়তো মায়ের কথা মনে পড়েছে তার। ভেবে মায়ে মৃদু হাসলো। ফোন রিসিভ করে উৎফুল্ল কণ্ঠে বলল, মামুনি, কেমন আছো তুমি? ওপাশ থেকে রাফানা চৌধুরী ভাঙা ভাঙা কণ্ঠ ভেসে এলো, মায়া, আমি মনে হয় আর বাঁচবো না। আমাকে একবার দেখতে আয়, তোকে খুব করে দেখতে মন চাইছে। আর যদি কোনোদিন দেখতে না পাই, তাই শেষবারের মতো দেখতে চাই তোকে। মায়া যতটা উৎফুল্ল নিয়ে ফোন রিসিভ করেছিল তার সবটাই হারিয়ে গেল। আতঙ্কিত কণ্ঠে রাফানা চৌধুরীকে বলল, মামুনি, কি হয়েছে তোমার? এইভাবে বলছো কেন? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। মুস্তাফিজ খান মেয়ের আতঙ্কিত কণ্ঠ শুনে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে প্রিন্সেস, এমন করছো কেন? বাবা, মামুনির কিছু একটা হয়েছে। আমাকে শেষবারের মতো দেখতে যেতে বলছে, তারপর আর কিছু বললো না। মায়ের আতঙ্কে কণ্ঠরোধ হয়ে আসছে। মুস্তাফিজ খান মেয়েকে শান্ত করার চেষ্টা করেন। মাহেরা খান দুজনের কথা শুনে রান্নাঘর থেকে ছুটতে আসেন। মায়ের বুক কাঁপছে অসম্ভব। কি হয়েছে মানুষটার কে জানে। মায়া নিজের বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমাকে ওই বাড়ি নিয়ে চলো, মামুনির কিছু একটা হয়েছে। কি হয়েছে রাফানা আপার? মাহেরা খান দুজনের উদ্দেশ্যে বললেন। মুস্তাফিজ খান সব বুঝিয়ে বললেন তাকে। তারপর মায়াকে উদ্দেশ্য করে বললেন, তুমি গিয়ে আগে ব্যাগ গোছাও মায়া, তারপর গাড়িতে গিয়ে বসো, আমি চাবি নিয়ে আসছি।
মায়া মাথা নেড়ে হন্তদন্ত হয়ে উপরে উঠল। কক্ষে গিয়ে প্রয়োজনীয় বই খাতা নিজের ব্যাগে ভরল। নিজের মুঠোফোন হাতে নিয়ে দেখল 4টা মিসড কল এসেছে রাফানা চৌধুরীর নাম্বার থেকে। ইস, কেন যে ফোনটা উপরে রেখে গেল। মানুষটা মায়াকে এই মোবাইলে না পেয়ে মাহিরা খানের মোবাইলে ফোন দিয়েছিল। মায়া দ্রুত নিজের মোবাইল হাতে নিল, ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে নিচে নামলো। মাহিরা খানকে বিদায় দিয়ে দ্রুত পায়ে গিয়ে গাড়িতে উঠল। মুস্তাফিজ খান আগে থেকেই ড্রাইভিং সিটে বসেছিলেন। মায়া ওঠার পর গাড়ি স্টার্ট দিলেন। মায়ের আতঙ্কে হাত পা কাঁপছে। পুরো বাড়িতে রাফানা চৌধুরী একা, রোয়ান চৌধুরী দেশের বাইরে, আর রুদ্র তো এ টাইমে অফিসে থাকে। মানুষটা এখন কেমন আছে কে জানি। মায়া বারবার নিজের বাবাকে তাগাদা দিচ্ছে গাড়িটা জোরে চালানোর জন্য। মুস্তাফিজ খান মায়াকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মায়া যে শান্ত হতে পারছে না। অবশেষে গাড়ি গন্তব্যে এসে পৌঁছালে মায়া নিজের ব্যাগ না নিয়ে দৌড়ে বের হয়ে গেল। মায়া বড় বড় পা ফেলে রাফানা চৌধুরীর কক্ষে গেল। রাফানা চৌধুরী কক্ষে উপর হয়ে মেঝেতে পড়ে আছেন। মায়া দৌড়ে তার কাছে গিয়ে নিজের কোলের উপর তার মাথা রাখল। কপালে হালকা কেটে রক্ত পড়ছে। মায়া তার গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলল, মামুনি, মামুনি, কি হয়েছে তোমার? দেখো, আমি এসেছি, দেখবে না আমাকে? মুস্তাফিজ খান এসে মায়ের পাশে বসলেন। হাতে রাখা মায়ের ব্যাগটা পাশে রাখলেন। মায়ের ভাঙা গলায় নিজের বাবাকে বলল, বাবা, মামুনি কথা বলছে না, চোখ খুলে আমাকে দেখছে না। মামুনিকে একবার আমাকে দেখতে বলো। মুস্তাফিজ খান মায়াকে বললেন, হামিদকে কল করেছি আমি, সে আসছে। তুমি নিজেকে শক্ত করো আগে, নয়তো নিজের মামনিকে কি করে দেখবে। শান্ত হও, কান্না করো না, হামিদ চলে আসবে এক্ষুনি। রাফানা চৌধুরী পিটপিট করে চোখ খুললেন। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের রাফানা চৌধুরীর গায়ের উপর দেওয়া কম্বলটা আরেকটু টেনে দিল। ওনাকে চোখ খুলতে দেখে খুশিতে চেঁচিয়ে বলল, মামুনি, চোখ খুলেছো তুমি? রাফানা চৌধুরী মায়ের মাথার পাশে মায়াকে বসতে দেখে ঠোঁট ভেঙে কেঁদে দিলেন। মায়ের শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রাফানা চৌধুরী মায়াকে এক হাতে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলল, এতদিন পর মনে পড়লো আমাকে। মরে গেলেও তো মনে হয় খবর পেতি না। দুটো ছেলে মেয়ে আছে আমার, কিন্তু কারোরই আমার সাথে কথা বলার সময় নেই। এভাবে বলছো কেন মামুনি? বিশ্বাস করো, তোমাকে অনেক মনে পড়েছে আমার। কিন্তু তুমি এটা কি করলে? নিজের খেয়াল কেন রাখলে না? খেয়াল রেখে কি করব? কেউ আছে আমার? কারোই তো আমার সাথে থাকার ইচ্ছে নেই। পুরোটা দিন কার একা থাকতে ইচ্ছে করে। এমন করে কেন বলছো? আচ্ছা, তোমাকে অনেকগুলো সরি। আর এমন করব না, সবসময় ফোন করব তোমাকে। দুজনের এসব কথার মাঝে মুস্তাফিজ খান আর হামিদ ইয়াসির কিছু নিয়ে আলোচনা করতে করতে কক্ষের ভিতরে ঢুকলেন। রাফানা চৌধুরী তাদের দেখে উঠে বসতে চাইলেন, কিন্তু মাথা ব্যথার কারণে উঠে বসতে পারলেন না। তার কপালের একপাশে কাটা জায়গায় ছোট ব্যান্ডেজ লাগানো। মায়া তার মাথায় কাপড় দিয়ে দিল, তাকে আটকে দিয়ে উঠে বসতে দিল না। মুস্তাফিজ খান বাধা দিয়ে বললেন, ওঠার দরকার নেই ভাবি। এখন কেমন লাগছে আপনার? জি, ভালো লাগছে এখন। আমার মেয়েটাকে দেখেই শান্তি লাগছে। কিছু নিয়ে চিন্তা করেছিলেন মনে হয়। প্রেশার তো একেবারে লো হয়ে গিয়েছিল। না না, তেমন কিছু না। মাঝে মাঝে এভাবে প্রেশার লো হয়ে যায়, ব্যালেন্স না রাখতে পারে মেঝেতে পড়ে গিয়েছিলাম। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না। বুঝতে পারবো না ভাবি, পেশেন্ট দেখার টাইম হয়ে গেছে। মুস্তাফিজের কল পেয়েই তাদের ফেলে চলে এসেছি। আর এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। হামিদ ইয়াসির নম্র কণ্ঠে বললেন, এ কি, কিছু মুখে না দিয়ে চলে যাবেন? আজ তো সবাইকে কাজে আসতেও মানা করে দিয়েছি। মায়া, একটু চা দিতে পারবি ওনাদেরকে? অবশ্যই মামুনি, কেন পারবো না। আঙ্কেল, তুমি বসো না, আমি এক্ষুনি গিয়ে চা বানিয়ে আনছি। হামিদ ইয়াসির মানা করলেন, বললেন, তোমার শুধু শুধু কষ্ট করার দরকার নেই। তুমি তোমার মামুনির পাশে বসে থাকো। আমার ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে। আর একদিন এসে তোমার হাতের বানানো চা খেয়ে যাব। হামিদ ইয়াসির সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুস্তাফিজ খান সাইড টুলে বসে মায়া আর রাফানা চৌধুরীর সাথে টুকটাক কথা বলছেন। তখন রুটু কোত্থেকে দৌড়ে এসে কক্ষে ঢুকলো। তিনজনে একযোগে অবাক হয়ে তাকালো তার দিকে।
তিনজনের তাকানোর ধরন দেখে রুদ্র থতমত খেল। মায়া উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? মামনি কতবার তোকে কল দিয়েছে জানিস? রুদ্র ভেজা গলায় বলল, আমি মিটিংয়ে ছিলাম, তাই মোবাইল সুইচ অফ করে রেখেছিলাম। আমার মোবাইল এখনও অফ। বাইরে হামিদ আঙ্কেলের সাথে দেখা হওয়ার পরে আম্মুর অসুস্থতার কথা জানতে পেরেছে। রুদ্র দ্রুত পায়ে এসে রাফানা চৌধুরীর কাছে বসলো। পাশে বসে তার হাত ধরে বলল, আমি সরি আম্মু, আমি বুঝতে পারিনি যে তুমি এতটা অসুস্থ হয়ে পড়বে। বিশেষ করো, আমি তোমার কলও দেখতে পাইনি। তারপর কপালের কাটা জায়গায় আলতো হাত ছুঁয়ে বলল, কতটা কেটে গেছে, অনেক ব্যথা পেয়েছো তাই না? রাফানা চৌধুরী রুদ্রের মাথায় হাত বুলিয়ে দিলেন। রুদ্রের চোখে পানি টলমল করছে। মোস্তাফিজ খান রুদ্রকে উদ্দেশ্য করে বলল, তোমার আম্মুর প্রেশার তো লো হয়ে গিয়েছিল, মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই কেটে গেছে। থ্যাঙ্কস বাবাই, তোমরা সময় মতো না আসলে কি যে হতো। রুদ্র কৃতজ্ঞতা নিয়ে বলল, থ্যাঙ্কস দিও না ইয়াং ম্যান, এটা আমার কর্তব্য। কিছুটা সময় নীরবতায় কেটে গেল। মোস্তাফিজ খান নীরবতা ভেঙে বললেন, এবার আমার যেতে হবে, অনেকক্ষণ তো থাকলাম, রাত হয়ে আসছে। রুদ্র অনুরোধ করে বলল, রাতের খাবারটা খেয়ে যাও। সম্ভব না, তোমার মামুনি একা আছে বাড়িতে, আবার আসবো তোমার মামুনিকে নিয়ে। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, তুমি কি এখন আমার সঙ্গে চলে যাবে নাকি থাকবে এখানে? মায়া রাফানা চৌধুরীর দিকে তাকিয়ে মিনমিন করে বলল, তোমার সাথেই যাব। চলে যাবি মানে? যদি চলে যেতেই হয় আর আসলি কেন? অসুস্থ মাকে ফেলে চলে যাবি? তুই আমাকে নিজের মা না ভাবলেও আমি তোকে নিজের মেয়ে ভাবি। কোথাও যাচ্ছিস না তুই। রাফানা চৌধুরী কাটকাট কণ্ঠে বললেন। মায়া সাফাই গড় সুরে বলল, মামনি, তুমি আমার মাই। আই প্রমিস প্রতিদিন ভার্সিটি থেকে এসে আগে তোমাকে দেখে যাব। কিন্তু এখন আমাকে যেতে হবে। আমার এক্সাম শেষ হলে একেবারের জন্য চলে আসব। না, কোনো কথা শুনতে চাই না আমি। মেয়েদের বিয়ের পর অতদিন বাপের বাড়ি থাকতে নেই। এখন এটাই তোর বাড়ি, এই বাড়িতেই থাকতে হবে তোকে। যদি চলে যাস তাহলে কোনো দিন আমার সাথে আর কথা বলবি না। মায়া কোনো উত্তর দিতে পারল না। আমতামতা করে কিছু বলবেই তার আগেই মুস্তাফিজ খান বলল, এভাবে যখন বলছে তোমার মামুনি, তখন থেকে যাও। একা বাড়িতে থাকি নিশ্চয়ই ভালো লাগে না, তুমি থাকলে অন্তত কারো সঙ্গ পাবে। সেটাই তো। রুদ্র ফটাফট বলল। মায়া কন্যা চোখে তাকালো ওর দিকে, কঠোর স্বরে বলল, আমি যাব বাবা, থাকবো না এখানে, আমার এক্সাম। রাফানা চৌধুরী কান্নাকাটি শুরু করলেন। উনি মায়াকে যেতে দেবেন না। মায়াকে ছাড়া ওনার ভালো লাগে না, অসহায় লাগে নিজেকে। মুস্তাফিজ খান মেয়েকে বোঝালেন। রাফানা চৌধুরী বাচ্চাদের মতো মায়ের আঙুল চেপে ধরে রেখেছে, ছাড়ছে না কোনো মতেই। মায়ের দুর্বল হয়ে গেল ওনার কান্নায়, শুধু ওনার দিকে তাকিয়ে হার মেনে নিল। আচ্ছা তাহলে এবার আমি যাই, দেরি হয়ে যাবে নয়তো। বলেই মুস্তাফিজ খান বাহিরে চলে গেলেন। রুদ্র এগিয়ে দিতে গেল তাকে। রুদ্র ফিরে এসে তার মায়ের কাছে বসলো আবার। মায়ের দিকে তাকিয়ে দেখলো সে ছোট ছোট চোখে তাকিয়ে আছে ওর দিকে। রুদ্র ঠোঁট টিপে হাসতেই মায়া ভেঙচি কাটল। রাফানা চৌধুরী দুজনকে উদ্দেশ্য করে বলল, এবার তোরা রুমে গিয়ে রেস্ট নে, আমি একটু ঘুমাই। মায়া রাফানা চৌধুরীর কথাই সায় জানিয়ে উঠে দাঁড়ালো। নিজের ব্যাগ নিয়ে কক্ষের বাহিরে এলো। রুদ্র মায়ের পিছু পিছু বেরিয়ে এলো। মায়া ব্যাগ থেকে বই বের করছে, তখনই রুদ্র কোত্থেকে টপকে পড়ে বলল, তুই চলে যেতে চাইলি কেন? মন চেয়েছে তাই। মায়া রুদ্রর দিকে না তাকিয়ে উত্তর দিল, যেমন যে তাই করতে পারবে? তুই করতে পারলে আমি কেন পারবো না? কি করেছি আমি? কিছু করিসনি। কথা করেছিস তুই? এসব চলে যেতে চাইলি কেন? রুদ্র উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, এসেছি মামুনির জন্য, আর অন্যের বাড়িতে থাকতে যাব কেন? তাই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু মামুনির জন্য পারলাম না। মায়ু, এটা তোর বাড়ি না? রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। মায়া মলিন হেসে বলল, না রে, এটা তোর বাড়ি, এখানে আমার কোনো অধিকার নেই। যদি থাকতো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারতি না। এখন হয়তো তোর বিরক্তি কমেছে, কিন্তু আমার ভয় লাগছে আবার কখন তোর বিরক্তি শুরু হয় আমার উপর।
আর আবার তুই বাড়ি থেকে বের করে দিস আমাকে। নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে এভাবে স্যাঁচড়ার মতো পড়ে থাকার কোনো মানেই হয় না। রুদ্র থমকে গেল, উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, বের করে দিয়েছি তোকে, এত বড় কথা তুই বলতে পারলি? হ্যাঁ, আমি তো শুধু একটু সময় চেয়েছিলাম। সময় দিয়েছি তো তোকে, আরও বেশি সময় দেওয়ার জন্যই তো চলে যেতে চেয়েছিলাম। মায়ু, আমি জানি আমি অনেক খারাপ বিহেভ করেছি তোর সাথে, যার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমার যে তোকে অনেক কিছু বলার আছে। আগে শোন, তারপর না হয় বিচার করিস আমার। মায়া হাসলো, হেসে বলল, আমি কে হই তোর বিচার করা রুদ্র? কেউ না। তোর জন্য আমি আমার সব কিছু শেষ করে দিল, তুই আমাতে গনাও ধরিস না। বাদ দে এসব, আমাকে ফ্রেশ হতে হবে, আমি যাচ্ছি কই যাবি? অন্য রুমে অন্য রুমে কেন? থাকার জন্য। ঘুমাবো কই নয় তো? আজিব, যেখানে আগে ঘুমোতে সেখানে, এই রুমে তো থাকতে, তাই না? তবে অন্য রুমে যাবি কেন? এই রুমে তো তুই থাকবি, আর তোর তো আমার সাথে থাকতে রুচিতে লাগে, তাই অন্য রুমে চলে যাচ্ছি। মায়া যেতে ধরেই রুদ্র মায়ের হাত শক্ত করে আঁকড়ে ধরল, ভাঙা গলায় বলল, প্লিজ এমন করিস না, আমার কথা বলে একটু শোন। আর কখনো তোর সাথে এমন করবো না আমি, প্রমিস। কিন্তু ওকে নিজেকে এক্সপ্লেন করতে তো দে, তারপর না হয় আমাকে ধরে মারিস। প্লিজ, এটা সুযোগ দে সব কিছু বলার। সরি তো। সরি ফর হোয়াট? আমাকে শেষ করে দেওয়ার জন্য? ভেতরে ভেতরে আমাকে মেরে ফেলার জন্য? আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়েকে যত্ন করার জন্য? আমাকে দেখিয়ে দেখিয়ে আরেকটা মেয়ের সাথে ভালোবাসা দেখানোর জন্য? 25টা দিন আমার একটু খবর না নেওয়ার জন্য? কিসের জন্য সরি? হ্যাঁ বল আমাকে। এতগুলো দিন যে আমাকে ছেড়ে কাটিয়ে দিতে পারে, যার একবার আমাকে মনে পড়ে না পর্যন্ত, একটু খোঁজ নেয় না আমার, সে সারা জীবন থাকতে পারবে আমাকে ছাড়া। একবার খবর পর্যন্ত নিসনি তুই আমি বেঁচে আছি কি না মরে গেছি। আমাকে মেরে ফেলেছিস তুই। একটা মানুষকে খুন করার পর তুই তাকে সরি বলছিস রুদ্র? তোর লজ্জা করছে না? রুদ্র অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের দিকে, ওর চোখে থই থই অশ্রু উপচে পড়বে যে কোনো সময়। মায়া এতক্ষণই চোখ তুলে তাকালো রুদ্রের দিকে। রুদ্র গভীর চোখে চেয়ে আছে, দু চোখে মায়াকে কিছু বলতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। মায়া যত কষ্ট করে, যত সময় নিয়ে নিজের মনটা শক্ত খোলসে আবৃত করেছিল, তা যেন মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মায়া হাজারটিও শক্ত রাখতে পারছে না নিজেকে। মানুষটার সামনে যে ও বরাবরই হেরে যায়, হাজার চেষ্টা করে শক্ত থাকতে পারে না। আচ্ছা, আরেকটা সুযোগ দিলে কেউ আবার কষ্ট পাবে, আবার হৃদয়টা খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে যাবে। রুদ্রের এসব ব্যবহার কি শুধুই সাময়িক, নাকি আবার বদলে যাবে ও? বদলে না গেলেও যে মানুষটাকে মরে যেতে বলতে পারে, বেঁচে থাকতে তার সঙ্গ নিয়ে থাকা যায়, নিজের আত্মাকে আর কতটা কষ্ট দেবে ও? আর কতভাবে অপমান করবে নিজের সত্তাকে? টবের গোলাপ গাছগুলোতে পানি দিচ্ছে মায়া। বেলকনিতে রং বেরঙের বিভিন্ন জাতের গোলাপের গাছ লাগানো। গাছগুলোর চারা মায়া নিজেই শখ করে লাগিয়েছিল, কিন্তু পানি না দেওয়ার দরুন সব গাছ নেতিয়ে গেছে। মায়া দুদিন বাড়িতে ছিল না, তাই পানি দেওয়ার সুযোগ হয়নি। পাশেই রুদ্র কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ অতিবাহিত হতেই রুদ্র মিনমিন করে বলল, গাছগুলোতে পানি দেওয়া উচিত ছিল, আসলে এত ব্যস্ত ছিলাম যে পানি দেওয়ার খেয়ালই ছিল না। আরে বাদ দে, যেখানে একটা বছর এক ছাদের তলায় থেকে আমার প্রতি এক বিন্দু পরিমাণ মায়া আসলো না তোর, সেখানে আমার গাছের জন্য তোর কনসার্ন আমি কোথা থেকে আশা করব? একটা জীবিত মানুষকে নিজের কথার আঘাতে জলজ্যান্তভাবে মেরে ফেলার চেষ্টা করেছিস, সেখানে গাছ মরে যাওয়া কি খুব বড় ব্যাপার না তো? মায়া মুচকি হেসে বলল। রুদ্র অসহায় দৃষ্টিতে তাকালো, আকুল হয়ে বলতে চাইলো কিছু, কিন্তু এর উত্তরে কিছু বলতে পারলো না, মুখ নেই যে বলার মতো। মায়া গাছে পানি দেওয়া শেষে উঠে দাঁড়ালো, রেলিং এর সাথে হেলান দিয়ে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, কি যেন বলবি বলেছিলি? রুদ্র অগ্রাহ্য করলো মায়ের প্রশ্ন, বলল, তুই অনেক রেগে আছিস আমার ওপর, তাই না? হো মা, রেগে কেন থাকবো? রেগে থাকার মতো তো কিছু হয়নি। রুদ্র আরেকটু এগিয়ে এলো মায়ের দিকে, নরম স্বরে বলল, রেগে আছিস তো? তুই যখন রেগে যাস আমার উপর, তখন একদম শান্ত ব্যবহার করিস, যেন কিছুই হয়নি। আমি জানি রে, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর, আমি এমন করতে চাইনি তোর সাথে। তোর সাথে খারাপ বিহেভ করতে চাইনি আমি, কিন্তু তখন আমার কিছু হয়েছিল আমি নিজে বুঝতে পারতাম না।
আমি সবসময় নিজেকে বলছিলাম যে তোর কোনো দোষ নেই, তারপরে আমার কেন করছে তোর সাথে, কিন্তু তুই সামনে এলে সব ভুলে যেতাম। আমাকে দেখে রাগ উঠতো তোর? মায়া রুদ্রকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো। রুদ্র থেমে গেল, আকুল চোখে তাকালো মায়ের দিকে। মায়া তাচ্ছিল্য হাসলো, উদাস গলায় বলল, তোর দোষ নেই রুদ্র, সব দোষ তো আমার। আমি এমন এমন কাজ করেছি যে আমাকে দেখে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক। প্লিজ এমন বলিস না, বিশ্বাস কর তোর প্রতি আমার কোনো অভিযোগ ছিল না।